রূপক আজকের ইন্ট্রোটা তুমি দিবা? তাই সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের ফেসবুক লাইভে। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8, এবং চলছে প্রতি বৃহস্পতিবারের আয়োজন ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসের আজকের আয়োজন ফেসবুক লাইভে, এবং জনপ্রিয় কথাবন্ধু শুভ্র, তার সঙ্গে আমি রয়েছি রূপক। শ্রোতা বন্ধুরা, জনপ্রিয় শব্দটির যে একটি সুন্দর মানে আছে সেটা আপনারা জানেন, এবং জনপ্রিয়তার যে একটা বিষয় থাকে সেটা আপনারা সবাই জানেন। তো সেটা আমরা যখন ফিল্ডে যাই, যখন মাঠ পর্যায়ে বিভিন্ন কাজের সাথে জড়িত থাকি, তখন সেই জায়গাটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। বিশেষ করে স্কুলগুলোতে, কোনো বাজারে গেলে, কোনো দোকানে গেলে, বা বিভিন্ন ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট রেডিওর যখন আমাদের যে লোগোটি আছে সেটি দেখা যায়। তো সর্বপ্রথম যার আছে জনপ্রিয় কথা বন্ধু রূপক ভাইয়া। আজকে রূপক ভাই আমার সাথে আছে। আজকে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে দেশ বিদেশে যে কোনো ধরনের গান শোনার জন্য আপনি আমাদেরকে কমেন্টস করতে পারেন। কমেন্টস করার জন্য www.facebook.com/rm98.8 আমাদের যে লাইভটি চলছে সেই লাইভে আপনি কমেন্টস করতে পারেন। আজকে যে টপিক রূপক, আজকে টপিকটা আমি একটু তোমার টাইপের রেখেছি। তুমি জানো যে তোমাদের যে সিনেমার অনুষ্ঠানটি হয় সেখানে আমি বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকি। না, আমি এটা ভাবছিলাম যে তুমি যেরকম প্যান প্যাটানি জ্ঞান জ্ঞান করো না, ওই রকম টপিক রেখেছি আজকে। না, আমার প্যান প্যাটানি জ্ঞান জ্ঞান রাখিনি, আজকে রোমান্টিক টপিক রেখেছি। তোমাদের রোমান্টিক টপিক সেটা হচ্ছে, আমরা সাধারণত খেয়াল করে কি দেখি, কথা হচ্ছে একটা খুবই ভয়ঙ্কর জিনিস, জানো। কথা এমন একটা জিনিস যে মার্জিত কথা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু তৈরি করা যায়, এই তো জানো। তুমি নিশ্চয়ই জানো যে আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আমি সব থেকে কম কথা বলি, এবং একটা কথা বললেই পৃথিবীতে ঝগড়া লাগিয়ে দিতে পারি, পৃথিবীতে আগুন লেগে যায়। তো আমরা কথার মাধ্যমে একটা মানুষকে তার মন জয় করা যায়, তার হৃদয়ে স্থান পাওয়া যায়, এবং সেই কথার মাধ্যমে আমাদেরকে মন থেকে ছুঁড়ে ফেলে দেয়। রাইট। তো সেই আজকে হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই কথার মাধুর্যতা নিয়েই কথা বলবো আজকে কয়েকদিন থেকেই আমাদের গম্ভীরা নিয়ে কাজ হচ্ছে, সেখানে রাতভর কাজ করতে হচ্ছে। কাজ করতে গিয়ে গম্ভীরা যে এক্সপ্রেশন, যে লিটারেচার, সেই জায়গাগুলি দেখার সময় আমি কথা যে মাধুর্যতা আছে সেইটা দেখছিলাম। তো আমাদের যে টিম লিডার আছে ফোক থিয়েটার ইনস্টিটিউটের, আমাদের আহমেদ ফ্রান্স ভাই, তিনি যখন অনেক সুন্দর করে সবকিছু উপস্থাপন করে সবাইকে আমার খুশি হয়ে যায়। তিনি যখন কাজের মধ্যেই অনেকেই আর কি ঠাট্টা মজা করতে করতে একদম ভয়াবহ পর্যায়ে চলে যায়, তখন মানে ফ্রান্স ভাই একদম মন খারাপ করে বসে থাকেন, তখন সবার মুখ কালো হয়ে যায়। তখনই হঠাৎ করে মনে হলো যে আসলে কথার যে মাধুর্যতা, কথার যে মজা, সেইটা আসলে শুনতে চাই। একজন প্রেমিক তার প্রেমিকার সাথে যতদিন কথা বলবে, সেই মাধুর্যতা বলার নয়। মানে এত সুন্দর না, প্রতিদিন সবকিছু যেন মেনে নিচ্ছে। কি যেন বলে, প্রিয় খাইছো, হ্যাঁ ঘুমিয়ে গেছো, আচ্ছা বাবু খাইছো না, বাবু খাইছো, ঘুমিয়ে গেছো, কি করছো তুমি এখনো, মনে হয় সারা রাত এই 2-3টা শব্দ দিয়ে চলে যাবে। বিয়ের পরে সেই কথার মাধুর্যতার মধ্যেই থাকে না। দুজনের মধ্যে আজকে বাজারে এটা নিয়ে আসবা, আজকে এটা নিয়ে আসলা কেন ভুল করে, আজকে আসনি কেন, আজকে দেরি করে কেন, ইত্যাদি ইত্যাদি। এই যে মাধুর্যতার যে ভয়াবহতা, বাবু আর নেই, বাবু সোনা দুটোই হারিয়ে গেছে, বুঝলা। তো এই মাধুর্যতা তখনও যদি থাকে, বাবু খাইছো, বাবু উঠছো, বাবু নিচ্ছো, বাবু যাও তো বাজারে, সেই মাধুর্যতা নিয়ে তোমার কিছু বলার আছে কি? না, শুধুমাত্র বাবু খাইছো এইটা না, এটা হচ্ছে আমরা যখন কারোর সঙ্গে মিশি, কারোর সঙ্গে একটা ভালো রিলেশন থাকে, আমরা তখন প্রত্যাশা থাকি যে আমি তার সঙ্গে যে আচরণটা করছি, যেভাবে কথা বলছি, অপর প্রান্তের মানুষটাও যেন ঠিক আমার সঙ্গে একই রকম কথা বলে। কিন্তু কথা এখানে আছে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ব্যক্তিত্ব, ঠিক আছে। তারপরও তো কথা বলার টোন, কথা বলার ধরন, আমি তাকে কি বোঝাতে চাচ্ছি, কি বোঝাচ্ছি, এইটুকু তো কমন সেন্স থাকাই দরকার। আচ্ছা, মানে এই যে কি যেন, চলো আরেকটা খাজ কাটার গল্প শুনে আসি। খাজ কাটার গল্প, হ্যাঁ। অনেকদিন আগে আমি হয়তো কোনো অনুষ্ঠানে এটি শুনেছিলাম যে একটা ছাত্রকে কুমিরের গল্প, মানে কুমিরের যে মানে রচনা আছে সেটা লিখতে দিয়েছে। তো সে সুন্দর করে কুমিরের রচনা লিখেছে যে কুমির একটি লম্বা প্রাণী, তার হচ্ছে 2টো পা আছে, একটি লম্বা মাথা আছে, সে খুব হিংস্র প্রাণী, একটা লম্বা লেজ আছে, লেজ দিয়েছে খাঁজ কাটা। তো স্যার খুশি হয়েছে, খুব সুন্দর লিখেছে। পরের দিন একটা হচ্ছে গরুর রচনা লিখতে দিয়েছে। তো সে লিখেছে গরু একটি গৃহপালিত পশু, গরুর মাংস খায়, গরুর দুধ দেয়, গরুর একটি লম্বা লেজ আছে,
গরু 4টি পা আছে, গরু সাধারণত ঘাস খায়, ঘাস খাওয়ার জন্য ওরকে নদীর ধারে বেঁধে দিতে হয়। নদীতে সাধারণত কুমির থাকে, কুমিরের 4টি পা আছে, একটি লম্বা লেজ আছে, লেজটি হচ্ছে খাঁজ কাটা। এখন স্যার ভাবছে কি যে তো কুমিরের রচনা থেকে বের হচ্ছে না, কি করে বের করবে। তো এবার সুন্দর করে বলেছে যে তুমি কালকে নবাব সিরাজউদ্দৌলা তুমি নিয়ে আসবে, লিখে নিয়ে আসবে, মানে তার জীবনী বা রচনা। রচনা লিখে নিয়ে আসবে। তো সে সুন্দর করে লিখেছে। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব ছিলেন। তিনি সেই সময় খুব অল্প বয়সে তিনি তার রাজত্ব পেয়েছিলেন এবং সে লর্ড ক্লাইভ সেই সময় তার সাথে যুদ্ধ করেছিল এবং নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর নামে একজন ছিলেন, যিনি হচ্ছে মীর জাফরই করেছেন। তো মীর জাফরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই যুদ্ধে। মীর জাফরকে দায়িত্ব দেওয়া আর খাল কেটে কুমির আনা একই জিনিস। তো কুমির 4টি পা আছে, বুঝলা, একটি লম্বা লেজ আছে, লেজটি হচ্ছে খাঁজ কাটা। তোমার অবস্থা হচ্ছে তাই, বুঝলে? তোমার প্রত্যেকটি প্রোগ্রামে আমি যতবার তোমাকে বুঝিয়েছি আমি যে প্রত্যেকটি মানুষের ভালোবাসার ধরন আলাদা। চলো তোমাকে আজকে আর একটু গভীরভাবে একটু বুঝায় বলি। পৃথিবীতে তুমি খেয়াল করে দেখবে, বাড়িতে যে কঠিন মানুষটি আছে সেই মানুষটি কে জানো? বাবা। ইয়েস, পৃথিবীতে সবচেয়ে বাড়িতে কঠিন যে মানুষটি আছে, যে মানুষটি বাড়িতে ঢুকলেই দেখবেন বাড়ি একদম নিস্তব্ধ হয়ে যায়, সবাই কথার টোন পাল্টে যায়, এরকি ঠাট্টা হয় না, কিছুই হয় না, হয় কি না? কখনোই না। কিন্তু তুমি জানো পৃথিবীতে সব চাইতে বাড়ির প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসে বাবা। বাবা, হ্যাঁ। কখনো তার ভালোবাসা দেখেছো? না, বাবার ভালোবাসা তো দেখা যায় না, বুঝে নিতে হয়। কখনো বুঝেছো? অবজেকশন করবে না, একটু খোঁজ নিতে হবে, একটু মিষ্টি করে কথা বলতে হবে, পাশে শুয়ে আদর করতে হবে, একটু এরকি ঠাট্টা করতে হবে, একটু ওই যে জোকস টাইপের কিছু বলতে হবে, কখনো বলেছো? না। শোনো, বড় ভাই, বন্ধু, বস, বড় বোন, ফুপু, চাচা, খালা, ফুপু, অনেক ধরনের আছে। প্রত্যেকটা মানুষের ভালোবাসার ধরন আলাদা। শুধুমাত্র দুজন মানুষের কাছে তুমি একই রকম ভালোবাসা প্রত্যাশা করবা, বাবা মা না। এক হচ্ছে প্রেমিকা আর একটা হচ্ছে স্ত্রী। প্রেমিকার কাছে ভালোবাসা প্রত্যাশা করবা, সেই জন্য তোমাকে সবসময় কেয়ার করে, আর স্ত্রীর কাছে ভালোবাসা সেই জন্য সবসময় তোমার প্রতি চিৎকার চেঁচামেচি করে। বুঝলা? অতএব এই দুটো একদম প্রাপ্য। বাকি সব ভালোবাসা ভিন্ন ভিন্ন রকম। তোমার 5টা বন্ধুর 5 রকমের ভালোবাসা। দেখবা যে কোন একটা বন্ধু তোমাকে প্রতিদিনই না দেখলে থাকতে পারে না, কথা না বলে থাকতে পারে না, কোথাও নিয়ে যে একটু না ঘুরলে ভালো লাগে না, না খেতে পেলে ভালো লাগে না। আবার কোন একটা বন্ধু কোনো সমস্যা নেই, সারাদিন দেখা হোক আর না হোক, কিন্তু ভালোবাসাটা একই। এই জন্যই বলি, তুমি তো এটাই বলো যে মানুষ ভেদে তাদের সম্পর্ক, ভালো লাগা, বন্ধুত্ব আলাদা, একেবারে আলাদা। অতএব প্রত্যেকটা তুমি যাকে যেভাবে ভালোবাসো সেভাবেই ভালোবাসবা, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি যেভাবে ভালোবাসো সেটা তার কাছ থেকে তুমি প্রত্যাশা করবা, এইটা হচ্ছে অন্যায়। তুমি নিশ্চিত থাকো সেও তোমাকে ভালোবাসে না। ঠিক আছে, তবে তুমি নিশ্চয়ই জানো যে অপর প্রান্তে মানুষটাকে আমি খুব ভালোবাসি, টেক কেয়ার করি, তারও কি উচিত নয় তার প্রতি একটু সহানুভূতি বা একটু ভালোবাসা প্রকাশ করা? সে তার ধরনটা ওরকম, তোমাকে সেটা মেনে নিতে হবে। তুমি বাবার বেলায় মেনে নিচ্ছ আর বাকি কারো বেলায় মেনে নিচ্ছ না কেন? বাবা তো কখনো টেক কেয়ার করে না, তার টেক কেয়ার থাকে তার কাজের মধ্যে দিয়ে, তোমার ফিউচারটাকে সুন্দর করে ব্রাইটনেস করার দিয়ে, তোমার প্রত্যাশা, তোমার চাওয়া পাওয়া সব পূরণ করার মধ্যে দিয়ে, তার স্বপ্নগুলোকে মেরে ফেলার মধ্যে দিয়ে। আচ্ছা, আমরা অনেক কথা বলছি, আমার মনে হয় যে কমেন্টস পড়া দরকার। অনেকগুলো কমেন্টস চলে এসেছে, চলো একটু পড়ে ফেলি। শুরু থেকেই পড়া শুরু করো, একদম শুরু থেকেই। চলো লিখেছেন, চলো একটু দেখি। আচ্ছা, মাসুম লিখেছেন, হ্যালো ভাইয়া, হাই ভাইয়া। মাসুম ভাই কেমন আছেন জানাবেন। আপনাকে দেখার ইচ্ছা, আপনি যদিও অনেক সুন্দর একটি ময়ূরের পাখা দিয়েছেন, তাই না? ময়ূরের পাখা দিয়েছেন। আগে সব আমরা সিফারার মধ্যে রাখতাম, ময়ূরের একটা করে পালক রাখতাম, সেই পালকের মধ্যে পাখা বলতাম আমরা, তুমি পালক বলো। আহা, কি সুন্দর শব্দ। শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন যে ফেমাস তো ফেমাসই, কথার মধ্যে দিয়ে আটকে দেয়। আজকে আমরা কথা বলছি কি নিয়ে? কথা নিয়ে। কথার মধ্যে দিয়ে তুমি যদি কথা নিয়ে মানুষকে আকৃষ্ট করতে না পারো, মানুষের মনে জায়গা করে নিতে না পারো, তাহলে এত সুন্দর করে কথা বলার ভ্যালু তোমার কিচ্ছু নেই। পালক, শ্রোতা বন্ধুরা, আপনার এই সুন্দর পালক দেখে আমার মনে পড়লো যে আমরা যখন ছোট ছিলাম তখন আরবি শিক্ষার একটা বই পাওয়া যেত আমাদের, যেটাকে আমরা সিফারা বলতাম। সেই সিফারার মধ্যে রাখতাম এবং প্রতিদিন একবার করে দেখতাম যে সেখানে আর একটা দুটো পালক বেড়েছে কিনা, বাচ্চা হয়েছে কিনা। যদি না হতো, মাথায় এক গাদি তেল দিতাম, সরিষার তেল, যে আবার সুন্দর করে সে পালকটাকে ঘুষতাম। মায়েরা বলতো কি যে ওটা তেলে ঘুষলে আরেকটা বাচ্চা হবে। তো এটা আপনাদের কারো মনে হয়েছে কিনা একটু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ মাসুম ভাই। ওমর আলী লিখেছি চোটলা থেকে, তোমরা দুইজন কেমন আছো? আমি খুব ভালো আছি। ওমর ভাই, আমরা অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। রূপালী
আচ্ছা রূপালী মুর্মু না? রূপলাল মুর্মু। ও আচ্ছা রূপলাল মুর্মু। এটা বলার মতো নয়, তবে খুব কষ্ট হয় কেউ রেসপেক্ট না করলে। রেসপেক্ট না করে না তখন। আচ্ছা রূপলাল, আমি আপনাকে বলবো যে সম্মান হচ্ছে এমন একটি জায়গা, এটা সবার কাছ থেকে পাওয়া যায় না এবং চেয়ে নেওয়া যায় না, চেয়েও এটা। নেওয়া যায় না। আপনার কাছে যখন মনে হবে যে যে জায়গাগুলো থেকে অসম্মানিত হবেন, হয়তো আপনার সাথে সবসময় কটু বাক্যে কথা বলছে, একটু রেগে যাচ্ছে, বা আপনি ওখানে গেলে আপনাকে একটু সম্মান দিচ্ছে না, বা এমন টাইপের কথা বলছে যেটা আপনার মানে ইগো বলি আর আপনার মান আত্মসম্মান সম্মান যেটাকে আমরা বলি, সেখানে লাগছে, সেখান থেকে একটু ধীরে ধীরে সরে যাওয়াই উচিত। ওমর আলী বলেন দুইজনকে পেয়ে আমার মন ভরে গেল। থ্যাংক ইউ ওমর ভাই, আপনার ভালোবাসায় আমরা শিখতো, সবসময় শিখতো, এই ভালোবাসা সারা জীবন থাকবে এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ভাই কেমন আছেন একটু জানাবেন। বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ। অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। থ্যাংক ইউ। জীবনকে খুঁজতে গিয়ে একটু 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 আচ্ছা, জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি। তারপরে কোথায়? তুমি একটু মিউজিকটা চেক করে নাও। তাই তোমার কাছে কি মনে হচ্ছে কি যে মিউজিক চলে গেছে? মিউজিক কি শেষ হয়ে গেছে নাকি? না না, শেষ হবে না, শেষ হওয়ার সম্ভাবনাও নাই। চলো আরেকবার দেখি আরো কে কে আছেন আমরা একটু পড়ে নিতে চাই। আছেন আমাদের সঙ্গে শিয়ামুল ইসলাম বলছে কেমন আছেন। তারপরে তরিকুল মিলন ভাই বলছেন আক্কেলপুর জয়পুরহাট থেকে দেখছি, অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য, শোনার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। আছেন তারপরে আমাদের সঙ্গে কে যেন লিখছেন আমাদেরকে, কি আলমগীর হোসাইন বাবর, আপনি বলেছেন হরিয়ান পূর্বপাড়া রাজশাহী চিনিকল হরিয়ান রাজশাহী থেকে সুপ্রিয় দুই ভাইয়া কেমন আছেন। কমেন্টসটা চলে গেল, তাই ওইখান থেকে পড়ো। চলো আমি ওই জন্য বলছিলাম যে সবগুলো পড়া হয়নি একটু আমি। আচ্ছা ইসমাইল ভাইয়ের একটু পড়ে দিতে চাই। জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছো তুমি। আসলে ভালোবাসা একজনই শেখায়, যে শেখায় সে পরে আর ভালোবাসতে পারে না, এটা হচ্ছে বড় সমস্যা। আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, হরিয়ান রাজশাহী চিনিকল হরিয়ান রাজশাহী থেকে সুপ্রিয়। এই কমেন্টসটাই হারিয়ে গেছিল আমার কাছ থেকে। তাই ভাই শুভকামনা রইল রাতের এই অবসরে, আমিও আছি সাথে, শুনছি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আলমগীর হোসেন বাবর ভাই। তরিকুল মিলন, তাই না, আক্কেলপুর জয়পুরহাট থেকে দেখছি। থ্যাংক ইউ। সিয়াম আলী কেমন আছেন? শ্যাম ভাই অনেক ভালো আছে, আপনি কেমন আছেন একটু ভুল করবেন না জানাতে। শ্যাম ভাই আরো লিখেছেন চাঁপাইনবাবগঞ্জে ঠান্ডা কেমন লাগছে আপনাদের ভাইয়া? ভীষণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা। কালকে বরেন্দ্র অঞ্চলে আমি আরো হাড়ে হাড়ে টের পেয়েছি। জাহিদুল হক খান লিখেছেন আসসালামু আলাইকুম। শুভ্র ভাই কেমন আছেন? কোথায় কোথায় শুভ্র কেমন আছেন? আমার খুব জ্বর, দোয়া করবেন। আপনারা সবাই কেমন আছেন? আপনার উপস্থাপনা দিন দিন নতুন মাত্রা যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া। নিজের অনেক খেয়াল রাখবেন জাহিদ ভাই, দোয়া করি আপনি দ্রুত সুস্থ হন। আপনি আমাদের খুব প্রিয় একজন মানুষ, সেই প্রিয় মানুষের সেই জায়গাটা সারা জীবন থাকবে, সেটাই প্রত্যাশা। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে দ্রুত আরোগ্য লাভ করেন, এবং সেই সাথে বলবো অনেক অনেক বেশি কামরাঙা খাবেন, অনেক কিভাবে যেন ঝাল টাল লবণ টবণ সব কিছু দিয়ে কামরাঙা, আর তার সাথে অবশ্যই আনারস খেলে জ্বরটা অনেকটা প্রাকৃতিক ভাবে সারে। যদিও এই শিক্ষা আপনার কাছ থেকে পাওয়া, আবার ঘুরে আপনার উপরে অ্যাপ্লাই করলাম। রাজু ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাগর চৌধুরী আসসালামু আলাইকুম, অল্প সময়ে যোগ দিলাম, কি অবস্থা দাদু এবং ভাই কেমন আছেন দুইজন? অসংখ্য ধন্যবাদ। ঝরা পাতা কি লিখেছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়ারা? আপনাদের প্রোগ্রাম দেখতে খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ ঝরা পাতা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নামটা আমার ভীষণ পছন্দ, ঝরা পাতা। ঝরা পাতা, কাব্যিক মানুষ, প্রেমিক পুরুষ তুমি। চলো মারুফ আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মর্দের গর্ব, আচ্ছা মোদের গর্ব মোদের আশা, চাঁপাইনবাবগঞ্জের সুপারস্টার। আচ্ছা সুপারস্টার দুই দাদা, মাশাআল্লাহ চমৎকার হচ্ছে অনুষ্ঠান, চালিয়ে যান। আমি আছি রাত 1টা পর্যন্ত। থ্যাংক ইউ। সারা রাত ধরে বসে বসে এই মারুফ ভাই দোকানদারি, সকালবেলা যাবে তাও পাবে, রাত্রিবেলা যাবে তাও পাবে। কালকে যখন আমরা আসছিলাম 11টার পর, তখন দেখলাম উনি দোকানে আছেন। হ্যাঁ, এবং আমি খেয়াল করে দেখেছি তিনি 24 আওয়ার্স এই মানে কি বলে এটাকে বলে, কি বলে এটাকে বলো তো, মানে ডিউটি করে, বা আমাদের ডিউটি বলি কি এটাকে, এটাকে মানব সেবা বলে। ও আচ্ছা। চলো আর কি আছেন, চলো সাগর চৌধুরী লিখেছেন সাদিকুল ইসলাম সজীব ভাই, ভাইয়া চলে আসলাম। থ্যাংক ইউ সজীব ভাই, অনেক সুন্দর লাগছে। সজীব ভাইয়ের গিঞ্জিটা অনেক সুন্দর, তাই না? টি শার্টটা দারুণ লাগছে না?
চলো সজি লিখেছেন রূপক ভাইয়া চুপ কেন, রূপক ভাইয়া চুপ কেন? আমি বরাবরই চুপ, শান্তশিষ্ট, কম কথা বলি। লেজ বিশিষ্ট। চলো কি লিখেছেন সিয়াম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়ারা? আপনারা দুজনে একসাথে লাইভ করলে লাইভটা আরো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সিয়াম। ইস্তিয়াক আহমেদ, শুভ্র ভাই কেমন আছেন? আর আজ যার সাথে শো করছেন ওনার নাম কি আর ওনার বাসা কোথায় জানাবেন প্লিজ। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় এবং একটু আগে একটা সুন্দর শব্দ ব্যবহার করেছি, কি জনপ্রিয়। জনপ্রিয় শব্দটা তার সাথেই যায় না, কখনো না। তার নাম হচ্ছে রূপক। রূপক ভাই আমাদের সবার খুবই প্রিয়। রূপক ভাইয়া চাঁপাইনবাবগঞ্জেরই মানুষ, বেড়ে ওঠা, জন্ম সবকিছু চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়া। তুমি কি বলছো? ও আমার হাফ প্যান্ট পরার ফ্রেন্ড। ইস্তিয়াক ভাই, ইস্তিয়াক ভাই, ইস্তিয়াক ভাই, আমরা সেই প্রাইমারি লেভেল থেকে শুরু হয়েছে আমাদের। আমি কি জানতে পারি তোমার প্রাইমারি মানে বন্ধু কয়জন ছিল, বান্ধবী কয়জন ছিল? চলো দেখি। আমাদের বান্ধবী বেশ কিছু জন ছিল, বিয়ে হয়ে গেছে, চলে গেছে, পর্যায়ক্রমে হতেই আছে। এখনো বান্ধবী সংখ্যা বাড়ছে বর্তমানে। তোমার থেমে আছে মনে হয়। আমার তো আমি জীবনটাই থেমে গেছে আমার। দুই পছন্দের রাজ্যে একসাথে, বাহ। সাদিয়া আক্তার কারিমা, থ্যাংক ইউ সো মাচ যে আমাদের দুজনকে আপনি পছন্দ করেন। ESH, আচ্ছা ঈশা, ঈশা তাই না? HA ঈশা, যাই হোক। আচ্ছা, ঈশা। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। খুব সুন্দর হচ্ছে আপনাদের দুজনের উপস্থাপনা। আপনাদের রেডিও আমি সবসময় শুনি, ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল। আরো ঈশা আপু অনেক কিছুই লিখতে হবে। আজকে যে টপিক, আজকে যে বিষয় সেটি হচ্ছে এই যে কথার রাজ্য বা কথার যে বান বা কথার ছুরি দিয়ে যখন কেউ কাউকে মারে তখন কেমন লাগে? রূপক তোমার একটি ঘটনা শুনতেছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে অনেক মিষ্ট কথায়, ধরে নাও একজন জালসা করছে, বেশ কয়েকটি মজার মজার কথা বলে দিল, সেটা একদম ফেসবুকে ভাইরাল হয়ে গেল। তার মানে সেটার মধ্যেও একটা কথার যে ছন্দ, কথার যে টুইস্ট সেটা থাকে। রাজনীতির মধ্যে আমরা তো প্রায় দেখতেই পাই যে কেউ একদম কোনো একটি বাণী দিয়ে দিল, সেটা নিয়ে ছুড়লো কয়েকদিন, খুব কাদা ছোড়াছুড়ি। আমরা বন্ধুদের মধ্যেই যে আড্ডা দেই, সেখানেও একটা কথার বলার যে ধরন থাকে সেটাই। তো সেই কথার ক্ষেত্রে তোমার কখনো কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা বলতে পারবে কিনা? তোমার কোনো ঘটনা আছে? আমি বরাবরই চুপচাপ, শান্তশিষ্ট, কম কথা বলি, আর সেরকম কোনো কিছু আমার মধ্যে নাই। তাই না, আমার মনে হয় কি যে জীবনে কথা হচ্ছে অনেক বড় কিছু। আপনি যখন যার সামনে যে বিষয়টা উপস্থাপন করছেন সেটা কত সুন্দরভাবে সাবলীলভাবে বলতে পারছেন, রূপক ভাইয়ের মতো একদম সুন্দরভাবে বলছেন, পোলাইটলি, এটাকে বলে পোলাইটলি না, পোলাইটলি উপস্থাপন করছেন না। আমি যখন রেডিওতে ঢুকলাম 2012 শেষ দিকে, তখন তুমি একদম হট অ্যান্ড স্পাইসি অ্যান্ড হিট আর যে কার সাথে জনপ্রিয় কথা বন্ধু মৌয়ের সাথে আমার প্রচুর হিংসে হতো এবং মনে হতো যে এই দুজন বা একজনের মতো আমি কি কথা বলতে পারবো? আদৌ আমাকে কেউ শুনবে? আজকে বুঝতে পারছেন কেউ শুনবে কি শুনে বুঝতে পারছেন। করিমুল্লাহ লিখছেন, আসসালামু আলাইকুম ভাইয়ারা। ওয়ালাইকুম সালাম। করিমুল্লাহ কেমন আছেন? করিমুল্লাহর তুমি তার যে মানে ক্রিয়েটিভিটি সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? করিমুল্লাহর ট্যালেন্ট দেখে আমি সত্যি মানে কি বলবো, আমি কারোর সঙ্গে যেন কথা বলছিলাম যে ও মাই গড, ও সত্যিকারই ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে। একাধারে গায়ক, একাধারে অনেক কিছু, একাধারে করতে পারে, একাধারে কবিতা আবৃত্তি করতে পারে, একাধারে কি সাংবাদিকতা করতে পারে, একাধারে মানব সেবায় নিজেকে উৎসর্গ করে, অনেক কিছু। আর কি আছে? চলো, আব্দুর রহমান আলী লিখেছেন, কেমন আছেন আপনারা ভাই? অনেক ভালো আছি আব্দুর রহমান ভাই। আচ্ছা একটু আরেকজনের চশমাটা কই ভাই? তিনি কখনোই চশমা পরেন না, তাকে ইমপ্রেস করার জন্য কখনোই চশমা পরতে হয় না। তার যে সুন্দর চোখ, মায়া কি বলে, মায়া ভরা, আমরা বলি মায়াবিনী নারীদের ক্ষেত্রে। আচ্ছা তুমি আমাকে মানে কি লেগ পুল না করলে একদম শান্তি পাও না? একেবারে লেগ পুল না, এগুলো সত্য কথা। চলুন আর একটু কে আছেন লিখেছেন, মারুফ ভাই লিখেছেন যে রূপক দাদাকে কম কথা বলার জন্য আমার পক্ষ থেকে আজকে লাইভ শেষে শুভ্র দাদা একটা মোংলা পরোটা খাবেন, আমি মানি। আচ্ছা টাকা তিনি দেবেন, মোংলায় পরোটা খাওয়াবো অবশ্যই। থ্যাংক ইউ দাদা। আমি আজকে সত্যি সত্যি রূপক ভাইকে একটা কম কথা বলার জন্য আজকে আমি মোংলায় পরোটা খাবো। সাদিয়া লিখেছেন, সাদিকুল ইসলাম সজীব আমাদেরকে বলেছেন আজকে লাইভে জীবনে ফিরে পেল, কি প্রাণ ফিরে পেল এমনটা কথা। আমার প্রিয় দুইজন আছেন একসাথে। থ্যাংক ইউ সো মাচ। শাহিদ আক্তার কারিমা লিখেছেন, আজকের টপিকটা কি ভাইয়া বলেন, কিছু ডায়লগগুলো বলি। উনি বলতে চেয়েছেন, তবে আজকে কি নিয়ে কথা বলছি তুমি সেটা বলো।
কথার তিক্ততা, যে কথার তিক্ততার বান মারে আপনাকে কেউ, তখন কেমন লাগে সেটুকু জানাবেন। চলো, মারুফ ভাই আবারও লিখেছেন, কি লিখেছেন, আমি আসছি আপনাদের চাপায়, দেখা হবে দাদা 22 তারিখ, অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ অপেক্ষায় থাকলাম, নিশ্চয়ই আসবেন, আপনার সাথে দেখা হবে। ইশতিয়াক ভাই লিখেছেন আবার, রূপকের সফলতার গল্প বলে শেষ করা যাবে না ভাই, বলছি না, তবে একটা ব্যর্থতার গল্প আছে, একটা জানতে চাইলে বলবো। 100% পৃথিবীর কেউ যদি না জানতে চায়, আমি শুভ্র তার সকল গল্প জানতে চাই। তার জীবনের যে সফলতার গল্প, শুধু সফলতারই গল্প, আমি কখনো ব্যর্থতার গল্প শুনিনি। সে যেমন তার কাছে যে কি যেন আলুর একটা কি গল্প আছে জানো, আলু পাতাসি। আলু আচ্ছা, পাতাসির যে তোমাকে আমি সফলতার গল্প অনেক আছে, আগেও একটা কথা বলেছি, লিচুর- এখনো বলছি, দাঁড়াও। লিচুর আলু পাতাসির যে লিচুর গল্প আছে। আমার এখন অবধি অনেক স্ট্রাগল করে আমাকে আসতে হয়েছে, তুমি এটা কখনোই বিশ্বাস করনি, মূল্যায়নই না। করনি। আমি তোমাকে বলতে চাই, মানে আমার বেড়ে ওঠা একদম গ্রামের মানুষ, আমি গ্রামের মানুষ, গ্রামের মতোই কথা বলি। তবে আমার ফ্যামিলিটা বা আমার জার্নিটা একদম লো ফ্যামিলি থেকে, আমি অনেস্ট কথা বলছি, ঠিক আছে? অবশ্যই। কিন্তু আমি তোমাকে কোনো সময় এই কথাটা বোঝাতে পারিনি। চলো শ্রোতা বন্ধুরা, আমরা হচ্ছে, আমি যখন খুব ছোট ছিলাম তখন সিঙ্গাপুরে থাকতাম। সিঙ্গাপুরে অনেক চকচকে চকচকে। একদিন আব্বুর খুব রাগ হলো, আব্বু বলে চল হ্যাঁ গ্রামে যাব। তখন তিনি আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসলেন। এই সে চাঁপাইনবাবগঞ্জে গ্রামে যে কখনো স্ট্রাগল করতে হয়নি। বাবা তো সবসময় কাঁধে করে নিয়ে বেড়াতেন, কখনো কল চাপতে দেননি। তিনি আমাকে দেখতেন, আমার পিপাসার যখন মুহূর্ত আসতো সাথে সাথে পানি নিয়ে হাজির হয়ে যেতেন। স্ট্রাগল কাকে বলে, আমি দুজন মানুষের গল্প করি। আমি সবসময় দুজন মানুষকে আমি সবসময় খুব কাছ থেকে দেখেছি। একজন হচ্ছে আমাদের রূপক ভাইয়া, একজন হচ্ছে সেলিম। যে আমাদের এই রেডিও স্টেশনটা অনেকটাই নিয়ন্ত্রণ করে। এই দুজন মানুষের মানে সুখী মানুষ কাকে বলে তার একটা উদাহরণ দিই। এখন যদি অবস্থায়, তাহলে ছোটকাল থেকে কি অবস্থা ছিল আমি ভেবে নিন। সেলিমের হচ্ছে দুটো সন্তান আছে, স্ত্রী আছে। তোমাকে আমি থামাচ্ছি, আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেখানে যাচ্ছি, কারণ আমি তোমাকে কখনোই বোঝাতে পারবো না যে আমি কতটা মানে স্যাক্রিফাইস এবং স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে এসেছি, ঠিক আছে? বাবা যার কাঁধে, যে বাবা সন্তানকে কাঁধে নিয়ে থাকে তাকে কখনো স্ট্রাগল করতে হয় না, আমি একেবারে মনে প্রাণে বিশ্বাস করি। এবং এটা আমি, সে বাবার শরীরে যদি কোনোদিন একটা পাঞ্জাবিও না পারে, একটা ছেঁড়া গেঞ্জি পরে থাকে, তার সন্তান স্ট্রাগল করে আসতে হবে, এটা আমি বিশ্বাস করি না। তোমাকে শেষ কথাই বলতে চাই, বাবা হচ্ছে পৃথিবীতে এমন একজন, বললাম কি, স্তম্ভ, যে স্তম্ভ এত স্ট্রংলি দাঁড়িয়ে থাকে, সে কি অবস্থায় থাকে সেটা কোনো বিষয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে রূপক ভাইয়া এখনো নিজের খরচটুকু রূপক ভাইকে চালাতে হয় না। চলুন, বিশ্বাস করবেন, আমি তোমাকে আর শোনাতেও চাই না। চলো, লিখেছেন প্রথমে আমাদের নিজে শুনতাম, পরে দুজনে, আর এখন পরিবারের 4 জন শুনি। মওদুদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক পুরনো একটি গল্প। মওদুদ ভাই ছিলেন আমাদের সবচেয়ে প্রিয় একজন, আমাদের যে অ্যাক্টিভ লিসনার, তার সহধর্মিনী, তিনি একজন অ্যাক্টিভ লিসনার ছিলেন। তারা দুজন এই রেডিও শুনতে শুনতে কি বলে এটাকে, প্রণয়ের পরে বিয়ের পরে সংসারের পরে 1টা 2টা 4টা, এখন 4 জন মিলে শুনে। থ্যাংক ইউ। এই রেডিওর মধ্যে দিয়ে কিন্তু তাদের এই ভালোবাসার গল্প, একদিন আমার মনে হয় মওদুদ ভাইয়ের সেই ভালোবাসার গল্পটা তুলে নিয়ে আসতে হবে। অবশ্যই। ইশতিয়াক ভাই লিখেছেন রূপক ভাইয়ের ব্যর্থতার গল্পটা হলো সালটা 2006। একটু মিউজিক বাড়াই দিই, একটু ধীরে ধীরে পড়বো। সালটা হচ্ছে 2006। তখন 10ম শ্রেণীর ছাত্র সবাই। তো স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোনো পুরস্কার তো বাবা, হ্যাঁ তুমি পড়ো না কেন, কোনো পুরস্কার তো পাইনি। এরপর একটা পুরস্কারের আশায় সাংস্কৃতিক অংশে 9টা ইভেন্টে নাম লিখিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কিন্তু দুঃখের বিষয় একটা পুরস্কারও সে লাভ করতে পারেনি। এর চেয়ে ব্যর্থতার গল্প আর কি হতে পারে, বলো কি রূপক? আমি তো জানি চাঁপাইনবাবগঞ্জের কনক চাপা এবং অ্যান্ড্রো কিশোর বলতে আমি দুজন মানুষকেই চিনি, একজন হচ্ছে রূপক ভাইয়া, আরেকজন হচ্ছে নূপুর আপু। না শোনো, তুমি নিশ্চয়ই জানো প্রত্যেকটা মানুষের পেছনে, মানে সফলতার পেছনে ব্যর্থতা লুকিয়ে আছে, এবং এটা থাকাই স্বাভাবিক। কিন্তু তুমি চাও তোমার এই 9ম শ্রেণীর না 10ম শ্রেণীর এই ব্যর্থতাই তোমাকে আজকে এখানে বসিয়েছে? হ্যাঁ, হতে পারে। ইশতিয়াক ভাই বুঝতে পেরেছেন, 9ম শ্রেণীর সেই ব্যর্থতা, সেই গান। আজকে তো সিনেমারা শুনলেই গান, যে 4 লাইন 6 লাইন 8 লাইন 5টা গান শুনতে পাবেন এরকম কথা নেই নিশ্চয়ই। তো সেই ব্যর্থতা আজকে কোথায় নিয়ে এসেছে ইশতিয়াক ভাই বুঝতেই পারছেন। লিখেছেন সাদিকুল ইসলাম সাজিব ভাই, লিখেছেন ফেসবুক লাইভে রূপক ভাই আর শুভ্র ভাইয়াকে দেখে সত্যি ভালো লাগছে, দুজনের উপস্থিতি
সবসময় পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। ওনাদের কথা, হাসি আর পজিটিভ ভাই সব দেখে মনে হয় যেখানে ওনারা থাকে সেখানে একটা সুন্দর এনার্জি তৈরি হয়। লাইভটা দারুণ উপভোগ করছি, কথাটা সত্যি। কিন্তু আমরা ব্যক্তিগত লাইভে কিন্তু এটা আমি মনে করি, কারণ শুভ্র কিন্তু ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষকে আপনি যখনই মন খারাপ করে থাকবেন, সে এমন ভাবে কথা বলবে, আপনার দিকে তাকাবে, আপনি মন ভালো না করে যেতে পারবেন না। তাই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার সামনের দিকে আরেকজন মন খারাপ করে বসে আছে, আর তার মন কি করে, মানে যার আজকে লাইভে থাকার কথা ছিল, যার লাইভে থাকার কথা ছিল, তার মন কিভাবে ভালো করতে পারবো? কিন্তু আমি ভাবছি আমি কি তার লাইভটা কেড়ে নিলাম? মানে তুমি কি জানো তার এখন জীবনের সবচেয়ে সঙ্গীন মুহূর্ত চলছে, এবং সেই সঙ্গীন মুহূর্তের জন্য সে ভাবছে যে কি করা যায়, এইটাকে কিভাবে রিকভার করব, রিকভারের সিস্টেমটা কি। মানে ক্যামেরার পেছনে থেকে যারা যে ব্যক্তি আমাদেরকে সুন্দর করে দেখাচ্ছে সেই তো নাকি? তাই 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 শহীদুল ইসলাম নিলয় অনেক সুন্দর একটা ফুলের গাছ দিয়েছেন। এরকম একটা সুন্দর ফুলের গাছ পেলে অনেক দারুণ লাগতো। চলো আর বকবক করবো না, কি বলো তুমি? তোমার কণ্ঠে একটা গান শুনে আজকে আমরা বিদায় নেব। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ডায়াল করো। হ্যাঁ, কিছুক্ষণ পর ডায়াল করেই তো বুঝতে পারলাম তুমি আমাকে ডাকোনি কেন। আমি বললাম যে ডেকেছি, কিন্তু ডট ডট আমি এই মুহূর্তে হাটের মধ্যে হাড়িটা ভাঙতে যাচ্ছি না। আমি জিলাপি খাচ্ছিলাম রূপক, তুমি যে কি জিনিস সেটা আমি মাঝে মধ্যেই বুঝতে পারি। আমি তোমাকে বলেছি না যে তোমাকে না দেখলে আমার জন্মটা বৃথা হয়ে যেত, ঠিক আছে? ঈশা লিখেছেন, কথা দিয়েই জগৎ বাঁধা, কথাতেই সে মুক্ত, কথায় হয় বিচ্ছেদ আর কথার মাধ্যমেই হয় যুক্ত। অনেক সুন্দর। মানে হ্যাঁ, একটু আগে তুমি যার সঙ্গে ঝগড়া করছিলা, অনেক কথা কাটাকাটি করলা, তাই কথাই হচ্ছে আসল বিষয়। হ্যাঁ, আমিও বিশ্বাস করি যে কথা হচ্ছে, মানুষ পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে কিছু জায়গা সম্মানের আছে, কিছু জায়গা আবার অসম্মানেরও আছে। কোনো কারণবশত যদি তোমাকে কেউ অসম্মানিত করে, সেটা তোমার জন্য কষ্টের বিষয় হবে। তুমি পরের কমেন্টসটা পড়ো। চলো, তবে শুভ্র ভাই একটা বিষয়, সেই দিন রূপকের প্রতিযোগিতায় পারফরমেন্স কিন্তু কোথায় মোটেও খারাপ ছিল না। বিষয়টি ছিল বৈষম্য, কিন্তু আমরা কিছু করতে পারি নাই। আমরা বন্ধু হিসেবে ব্যর্থ ছিলাম। ন্যূনতম প্রতিবাদ যোগ্য করতে পারি নাই। ওর চেয়ে বাজে বাজে পারফরমেন্স দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল, অথচ তাকে একটা প্রাইজও দিল না। রূপক ভাই, কয়দিন আপনি খাননি? আমি বুঝতে পারছি সেই ঘটনাটা, সেখানকার ঘটনাটা আমি বুঝতে পারছি। তার মানে রূপক ভাই বলা যায় এক সপ্তাহ কোনো খাওয়া দাওয়া হয়নি, এবং এক সপ্তাহ এটাই টপিক ছিল। চলো, সাদিকুল ভাই যে একটা সিঙ্গাড়া আর একটা কেক খাইয়ে দিন, মন ঠিক হয়ে যাবে। আচ্ছা, কেক খাইয়ে দিব। মারুফ ভাই লিখেছেন, আল্লাহ এই দুনিয়ায় সফলতার অভাব নাই, সেই 1992 সাল বাদাম বেচা থেকে শুরু, মাশাআল্লাহ, আল্লাহর রহমত ছাড়া সফলতা পাওয়া মুশকিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন দাদা, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সেটাই, সেটা গায়ে দেওয়া যায় না। ও আচ্ছা, শুকরিয়া তো গায়ে দেওয়া যায় না। তো আমার মনে হয় কি যে যিনি সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই সেই সৃষ্টির মাঝেই সবাইকে বলেছেন যে তুমি যদি পরিশ্রম করো তাহলে আমি অবশ্যই তোমাকে তোমার সফলতায় পৌঁছে দেবো, তাই না? আমি বিশ্বাস করি যিনি পরিশ্রম করেন। আমিও বিশ্বাস করি, তুমি যেটা বলছিলে কালকে সেটাও ঠিক। তুমি আমাকে ডাকোনি কেন? তুমি একটা সুযোগ করে দিয়েছিলে, এই জন্য তোমার সুযোগের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। না, আমি বুঝতে পারি তো, কথার মাধ্যমে তো সবকিছু জয় করা যায়। তো কোন কথার টোন কোন দিকে যাচ্ছে, কিভাবে তাকে ডাকলে তাকে ইন্সপায়ার করা যায় কিনা, এই জন্য আমি তোমাকে পুরো একটা দিন তোমাকে স্পেস দিয়ে দিব। যাও, আমি যতটুকু যখন যাকে যা স্পেস দেওয়া দরকার দিয়ে ফেলেছি অলরেডি, এবং সেই স্পেসের সঠিক ব্যবহারও হয়ে গেছে। ও থ্যাংক ইউ সো মাচ তোমাকে, এই জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। চলো, আজকের মতো বিদায় নি। অনেকে ছিলেন এবং অনেক কথাই হলো, আর বকবক করবো না। আমি আজকে এই টপিকটা নিয়ে এই জন্য বলছিলাম, আমরা দৈনন্দিন জীবনে ওঠা বসার ক্ষেত্রে সব ক্ষেত্রেই বাবা মা, মানে একদম যেটা ঘরে আমি যখন সন্তান হিসেবে মায়ের বাবার কাছে গড়ে উঠেছি, আমার বাবা মা আমাকে তৈরি করেছেন। আমি যখন বড় হয়েছি শিক্ষকের কাছে, তখন অনেক শিক্ষা নিয়েই বড় হয়েছি। আমি শিক্ষকের কাজ থাকার পরে একটি কর্মজীবন শুরু করেছি। বিভিন্ন জায়গায় কর্মজীবনের সাথে বিভিন্ন জনের অধীনে কাজ করতে শিখেছি। ব্যবসা করার সময় বিভিন্ন জন ব্যবসায়ের সাথে মিশেছি। প্রত্যেকটা জায়গায় একজন সফল মানুষ তাকেই দেখেছি সবচেয়ে বেশি, যার কথার মাধুর্যতায় আপনি আটকে গেছেন। অতএব যার কথার মাধুর্যতায় আপনি আটকে গেছেন, সে মানুষটি হতে ক্ষতি কি? চলুন কথার মাধুর্যতা দিয়েই সবাইকে আটকে রাখি, সেটাই প্রত্যাশা। চলো রূপক, আজকের মতো চলে যাই, আবারও ফিরে আসবো। কারো কোনো কমেন্টস পড়তে চাও কিনা? সুপ্রভাত, আমি শুনেছি রূপকের কাছে নূপুর আপু এবং আপনি নাকি তাকে ঘন ঘন দাওয়াত করেন বাসায়, ও খুশি হয়ে যায় গিয়ে
আর কি লিখছেন, যা দেখে মনে হয় নাকি এটা। ওনাকে নাকি বাসি বাসি খাবার দেওয়া হয়। ইস্তিয়াক ভাই, আমি এই গোপন তথ্য বলতে চাইছিলাম না, তারপর বলে রাখি, মাঝে মধ্যে বাসায় অনেক বেশি রান্না হয়ে যায়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রান্নাগুলো থেকে যায়, খাওয়ার লোক পায় না, তখন রূপককে ডেকে হয়তো একদিন খাইয়ে দিই খুব সুন্দর করে। হ্যাঁ, ওই ষাটের মতো। চাটের মতো, তাই না? চলো আজকের মতো চলে যাচ্ছি ইস্তিয়াক ভাই, চৌডালা থেকে ওমর আলী দুইজনের কণ্ঠে একটা গান শোনা হবে। কখনোই না ওমর ভাই গান শুনতে চাইবেন শুধু সিনেমালায়। আজকের মতো চলে যাচ্ছি, ফিরে আসবো আগামী বৃহস্পতিবার ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। হয়তো রূপকও থাকতে পারে, হয়তো মানে অধরাও যে থাকতে থাকার পারে, কে থাকার কথা ছিল আজকে তার নামটা বলে দাও। অধরাও থাকতে পারে, মেঘলাও থাকতে পারে, আবার মেঘলাই থাকুক। মেঘলাই থাকুক, মেঘলার আজকে ছুটির দিন। আচ্ছা, ছুটি চেঞ্জ করতে হবে, ডিউটি চেঞ্জ করে নিব, তখন আমাকে তো যুদ্ধ শুরু হয়ে যাবে, জানো তুমি? মানে ঋতিকা। রীতিকা যুদ্ধ, মানে রীতিকা অবশ্য ওই যুদ্ধের জন্য কিছু না, ওই হচ্ছে ট্রিগারে সুন্দর করে গুলিটা ভরে দিবে, দিয়ে তুমি বলবে এটা টিপলে আর বের হয়ে যাবে। ঋতিকা খুবই ট্যালেন্ট, খুবই চালাক, তুমি জানো। অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, কোন জায়গায় কোন ট্রিগার দিতে হবে সে ভালো জানে। চলো, কেন যাবে বলো ভাই, গান শোনান। রুহুল ভাই আরেকদিন গান শোনাবো, ওমর ভাই আরেকদিন গান শোনাবো, সে পর্যন্ত ভালো, মানে সবাই ভালো থাকুন। আমরা আরেকটি অনুষ্ঠানে চলে যাব। সবার ভালো এবং সুস্থতা কামনা করছি, আপনারা ভালো থাকবেন। এবং আবারও বলছি, অন্তরের মাধুর্যতা দিয়েই সবার সাথে কথা বলুন, দেখবেন পৃথিবীটা জয় করে ফেলেছেন। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট, শুভরাত্রি।